এই হ্যালো নাজমা। এই কালকে যে তুমি আমার সঙ্গে ওইটা করলে, তো তোমার হাজবেন্ড কি এটা জেনে গেছে নাকি? আমি কিছুটা জানতে পারলাম। বিষয়টা আসলে কি অবস্থা হলো না হলো, আমার তো টেনশনে মাথা পাগল হয়ে যাচ্ছে। বলো তো কি করা যায়? আমি এসব কিছু জানি না। আপনি যা করলেন না, হ্যাঁ, আমি আমার আর জীবনটা রাখতে ইচ্ছে করছে না। কারণ গোপনে গোপনে আর কতদিন? এর আগে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, সেটাও তুমি আমাকে লিবারেশন করালে হাসপাতালে গোপনে। যাই হোক, একরকম গেল। আমি আমার হাজবেন্ডের কাছে বা ফ্যামিলির কাছে কোনো রকম ভাবে থানায় পানায় করে মানিয়ে নিলাম। কিন্তু স্যার, এখন কি করব? এই যে গত কালকের যে বিষয়টা, আমি যে আপনার ওখানে গেলাম, আপনি যা করলেন, আসলে এটা সাইড থেকে কিছু মানুষ এটা আমাদের ফলো করছিল বেশ কিছুদিন ধরে। এখন তারাই বলছে কি, কে বলছে এটা তো আর আমি সঠিক জানি না। জানলে তো আমি মানে নিজেকে সজাগ রাখতাম যে যাতে এইভাবে আর না হয়। কিন্তু কি এখন কি করা যায় বলো? আমার হাজবেন্ড তো আমার উপরে খুব সন্দেহবশত কিছু কিছু ঝাড়ি মারছে। আহ অনেক রাগারাগি করছে, আমাকে রাখবে না, আমার সঙ্গে আর সংসার করবে না, নানান রকম কথা শোনাচ্ছে। এখন কি হবে এটা আমি আসলে আমি জানি না এটা কি হবে। আর আমার যদি কিছু হয়, তাহলে কিন্তু আপনাদের দায়িত্বটা আমার নিতে হবে। আরে বাবা, দায়িত্বটা না হয় আমি নিয়েই নিলাম, কিন্তু সেটা বড় কথা না। ব্যাপারটা হচ্ছে, আহ, আমারও পরিবার আছে, তোমারও পরিবার আছে। এখন তোমার হাজবেন্ডের হাত থেকে তোমাকে বাঁচার জন্য কোন একটা উপায় বের করো। আর আমার ফ্যামিলিতে জানলে তো আমারও অবশ্যই একটু প্রেশার আসবে। তো আমারটা জানার সম্ভাবনা নাই, কিন্তু তুমি তোমার সাইডটা একটু যেভাবেই হোক তোমার হাজবেন্ডকে একটু মানায় নাও। শোনো, ওকে যদি আমি মানাতে যাই না, তাহলে আমার অনেক দিন সময় লাগবে। এত সহজে ওকে মানানো যাবে না। কারণ তোমার সঙ্গে সঙ্গ দিতে গিয়ে আমি ওকে অনেকদিন ফাঁকি মারছি। ওর সঙ্গে মেলামেশা বন্ধ করে দিছি, ওকে আদর যত্ন কমিয়ে দিছি। আমার একটা মন যেটা দুজনকে ভাগাভাগি করে দিয়েছিলাম। কারণ তোমার প্রতি আমার মনটা অর্ধেক ছুটে যায়। তুমি যেখানে যখন খুশি আমাকে ডাকো, আমি সেখানেই চলে যাই। আবার আহ ওকে যদি এদিকে আবার আমার স্ত্রীর দায়িত্ব হিসাবে সামলাতে হয়, তখন আর আমি পেরে উঠি না। কারণ ও তো কম হ্যান্ডসাম না। এখন আমি বলছিলাম কি, যে তুমি না হয় বেশ কিছুদিন আমাকে ডাকাডাকি বাদ দাও। তাহলে আমি আমার হাজবেন্ডকে আস্তে আস্তে সে পূর্বের মতো ভালোবাসা দিয়ে সুন্দরভাবে তার সাথে জীবনযাপন করার মতো একটা পরিবেশ তৈরি করি। তারপরে না হয় তোমাকে দেখা যাবে। এমন তো অবস্থায় তুমি আমাকে ফোন দিও না বা ডাকাডাকি করো না। কারণ আমি একলা হয়ে এই দুইজন ভেড়ার পাঠার মতো মানুষকে আমি ট্যাকেল দিতে পারি না। বুঝছো বস? এটা একটু মাথায় রাখো। তাছাড়া আমার পরনে নেই, আর না হলে আমার এর ঘর ছাড়তে হবে। কোনটা করবো বলো? এখন তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করবা, কারণ মান সম্মানের চেয়ে তো আর বড় কিছু নাই। আর জীবনে মান সম্মান বজায় রেখে অনেক কিছু করা সম্ভব। একটু সময় সাপেক্ষে ধৈর্য ধরতে হবে দুজনেরই। ঠিক আছে, আমি ধৈর্য ধরলাম। আমি তোমাকে আর ফোন টোন দিব না বা ডাকাডাকিও করবো না যখন তখন। সময় অসময় কখনোই না, প্রশ্নই ওঠে না। তুমি সুন্দরভাবে তোমার হাজবেন্ডকে, মানে সেই পূর্বে নতুন বউয়ের অবস্থানে চলে যাবা। সেখানে এইরকম ভাববা যে আমার যেন নতুন বিয়ে হয়েছে। তোমার একটা বাচ্চা হয়েছে, তাতে কি হয়েছে? তুমি ভাববা যে আমার এখন নতুন বিয়ে হয়েছে। ঠিক এই মনোভাব নিয়ে তোমার হাজবেন্ডকে দারুণ ভাবে, মানে স্ত্রীর মর্যাদা, আসলে স্বামীর মর্যাদা, এই দুজনের কাছে এটা থাকতে হবে। সুন্দরভাবে জীবনযাপন করো। তাকে আদর যত্নে ভরিয়ে দাও, তার মন খুশি রাখো। তার কোনো কথায় অবাধ্য হইও না। হ্যাঁ? সামাজিক নিয়ম কানুন সবকিছু পর্দার সহিত মেনে চলো। তাহলে কি হবে? সেই আবার পূর্বের ন্যায় তোমরা ২ জন ওতপ্রোতভাবে জড়িয়ে যাবা জীবনযাপনে, ভালোবাসার মায়ায় বন্ধনে আটকে যাবা। তখন আর কোনো সন্দেহ মাইন্ড থাকবে না। এখন শুরুতে হয়তো একটু কষ্ট হবে, তারপরেও একটু মানায় নেওয়ার চেষ্টা করো। তো ঠিক আছে?
এটাই করো। তাছাড়া আর কি বলবো, আমি তো আর তোমাকে কখনো ফোন দিচ্ছি না এত সহজে। বুঝতে পারছো? রে জনাব, হ্যাঁ, এত সহজেই? আচ্ছা, বলো তো দেন, আমি কি থাকতে পারবো? হ্যাঁ, মনে হয়তো না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো, আমার কষ্ট হবে না বুঝি? বলো, কষ্ট হবে না? হ্যাঁ। কষ্ট আর কি তোমার একা হবে? কষ্ট আমার হবে না? আমারও তো অনেক কষ্ট হবে। কি আর করার, এটা দুজনকে মেনে মানে চলতে হবে আগামী দিনগুলো। তারপরে সময় সাপেক্ষে আবার পূর্বের অবস্থায় দুজনে ফিরে আসবো। তখন আর কোনো এত সন্দেহ থাকবে না, কোনো মানুষজন বুঝবে না, তোমার হাজবেন্ডও বুঝবে না। আমাদের জন্য এটাই তো ভালো। আর খুব যদি মনে চাই, থাকতে না পারি, তখন কি করব না করব সেটা তুমি যদি চাও, তাহলে হয়তো সময় সাপেক্ষে খুব সাবধানতার সহিত হবে। সমস্যা কি? ওরে বস, এইটা আমি পারবো না মনে হয়। তুমি ছেলে মানুষ, তুমি পারতে পারো, কিন্তু আমার মনে হয় না যে এত ধৈর্য আমার হবে। আমি ১ সপ্তাহ গেলেই হয়তো আর থাকতে পারবো না। আমি কিন্তু অবশ্যই তোমাকে ফোন করবো জানাব। তখন কিন্তু তুমি কোনো রাগারাগি করতে পারবা না, আমাকে এত বোঝানোর চেষ্টা করবা না। আস্তে করে গোপনে হয়তো যেকোনো জায়গায় তোমার সঙ্গে একটু ঘুরতে বেড়াইতে বা যাব, সবই হবে। কিন্তু একবারে লং টাইমের জন্য আমি স্টপ হইতে পারবো না। এটা আমার দ্বারা মনে হয় সম্ভব না, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তখনকারটা তখন দেখা যাবে। তুমি যখন সময় হবে তোমার ফ্যামিলিকে সামলিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করো, তারপরে এক সময় করে টুক করে দুজনে একটা টাইম, একটা জায়গায় যায় একটা টাইম পাস করে আসবো। কেমন? এর চেয়ে বেশি আর কিছু চাচ্ছি না। আরো দেরি আছে পূর্বের মতো অবস্থানে ফিরে যেতে। এখন ছোট্টর পর একটা সময় নেব, বুঝছো? আর শোনো জনাব, আমাকে দূরে সরানোর ইয়া করে তুমি এই ফাঁকে আবার অন্য কারোর সাথে ইটিস পিটিস করো না, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, কথাটা মাথায় রেখো, বুঝছো? আরে পাগলি, এতদিনে কি আমার উপরে তোমার এইটুকু বিশ্বাস অর্জন করছো? হাহ, বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো। মানুষকে বিশ্বাস করতে হয়, কারণ এই বিশ্বাসের উপরে সারা দুনিয়াটা চলে। আমার উপরে বিশ্বাস রাখো। আচ্ছা বলো তো, তুমি কি আমার মধ্যে এরকম কোনো কিছু দেখছো বা পাইছো কোনোদিন, যে আমি শুধু তোমার প্রতি এতটুকু আগায় গেছি? আর কি কোনো কিছু পাইছো? আর না রে বাবা, আমি তোমাকে এমনিই বললাম, তুমি কি মাইন্ড করছো? মাইন্ড করো না সোনা, এটাতে মনে করার কিছু না। আমি তাই বলছি আর কি, কারণ কি, যদিও আমার হাজবেন্ড আছে, তারপরও আমি তো তোমাকে যথেষ্ট ভালোবাসি, তাই না? সেই জায়গা থেকে বলছি, আসলে আমার ভালোবাসার মানুষটাকে আমি কারোর ভাগ দেব না। এই জন্য আমার ভিতর থেকে কথাটা বের হলো। যাই হোক, মনে কিছু নিও না। আর অনেক কথাই হলো, ওর বাসায় আসার টাইম হয়ে আসতেছে। তো ঠিক আছে স্যার, রাখি এখন ফোনটা। আবার পরে না হয় কোন এক সময় সময় পেলে কথা হবে। ওকে। ঠিক আছে, তো রাখো। আর শোনো, নিজের যত্ন নিও, কোনো টেনশন করিও না। আর আমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবা। আমি আসলে কি বলতে চাইছি বুঝতে পারছো? তোমার হাজবেন্ডকে অনেক আদর করবা। হুম। আল্লাহ হাফেজ। ভালো থাকবা। এই যে কলিজার ভাই, আপনাকেই বলছি, চলে যান কেন? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান। চলে যান। দেখো, তুমি ঝড় নেই বৃষ্টি নেই, যখন খুশি তখন তুমি আমার বাড়িতে আসছো। আমার মেয়ে তোমার বাড়ি থাকা সত্ত্বেও তুমি জোয়ান শাশুড়ির লোভ সামলাইতে পারো নাই। এসে তুমি আমাকে চিৎ করে কাতুর কত রকম করে তুমি মাস্তি করছো, সেটা তোমার মনে নেই? হ্যাঁ, আজ এখন আমার বাবু আসছে পেটে, আর এটার জন্য তুমি অস্বীকার করছো। আর এই ঝামেলাটা পাকেই দিয়েছো তুমি। তুমি জানো না তোমার শ্বশুর বিদেশ আছে, তো কি হয়েছে? সে কি আমার কোনো খোঁজ খবর রাখে না? সে তো আমার সঙ্গে ঝগড়া করছে যে হ্যাঁ, আমি এতদিন বিদেশ আছি, তাহলে তোমার পেটে বাবু আসলো কি করে? এখন আমি তার কাছে কি জবাব দেব? এত করে তোমাকে বলছিলাম, যাই কিছু করো একটু সাবধানে করো। তা না, খালি খালি থাকছে। আজকে নাও এটা সামলো, এখন এটার আমি কি করব? এটার কি এখন সময় আছে যে লিবারেশন করব? তো বন্ধুরা, আমার এই গল্পটি যদি সম্পূর্ণ না শোনেন তাহলে একদম মিস করবেন, কারণ জামাই আমাকে কিভাবে শ্বশুরের অনুপস্থিতি দেখে দিনের পর দিন থাপিয়ে চললো।
তো সম্পূর্ণ গল্পটি শুনতে থাকুন, তাহলে অবশ্যই মজা পাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই গল্পটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক দিন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো চলুন শুরু করা যাক জামাই শাশুড়ির আজকের গল্প, চটিয়ে মজা নিন। তো বন্ধুরা, আমার হাজবেন্ড হঠাৎ সে বিদেশ চলে গেল। সে বিগত 3 বছর ধরে বিদেশ আছে। তো আবার একটা মেয়ে ছিল। তো একবার ছুটিতে এসে ওর মেয়েকে একটা ভালো পাত্র থেকে বিয়ে শাদী দিয়ে তারপরে সে আবার চলে গেল। তারপরে আমার মেয়েটা অনেকদিন যাবৎ সে সংসার করছে, ওই বাড়িতে থাকে, এখানে আসা যাওয়া করে। আর আমার মেয়ের হাজবেন্ড, সেও মোটামুটি খুবই রসিকতা মানুষ, আর আমার সঙ্গেও খুব ফান করে চলে, খুব ফ্রি মাইন্ডে কথাবার্তা বলতো। কিন্তু আসলে কখনো জীবনে এভাবে ভাবতে পারেনি যে সে একটু সুযোগ পেলে এভাবে চড়ে বসবে। এইটা আসলে আমি কখনো বুঝতে পারিনি শাশুড়ি হিসাবে। তবে মেয়ে যখন মাঝে মধ্যে, সে তো মানুষ, একটু একটা এমন এমন হলে, একটু অসুস্থ হলেই মানে মেয়েকে বাড়ি থেকে তাড়াই দিত। মেয়ে কান্দে কান্দে আমার বাড়িতে চলে আসতো। আমি আবার তার হাজবেন্ডকে বুঝিয়ে সুঝিয়ে আবার মেয়েকে পাঠাই দিতাম। এখন জামাই দেখি ক্রমেই দিন যায়, ক্রমেই মেয়ের উপরে কেমন যেন নারাজ হয়ে থাকে, মানে সে খুশি না। আমাকে বলে, হ্যাঁ আপনার মেয়ে এরকম মাঝে মধ্যেই অসুস্থ হয়ে যায়, এত রোগা মানুষ, এত রোগা রোগা মেয়ে দিয়েছেন আমার কাছে, এটা চলে নাকি? আমাকে অবশ্যই একটা বিয়ে শাদী করতে হবে, এক কথায় শীত যাবে না। তখন আমি বললাম, দেখো বাবা, তুমি এইরকম করো না। মানুষ আর রূপে যে জন্মেছে তার অসুখ বিসুখ আছেই, এইটা তোমাকে মানতেই হবে। তো সে তখন বলে, হ্যাঁ, আর মানুষ নেই দুনিয়ায়, আর মেয়ে নেই তাদের অসুখ হয় না? মানে তার অসুখ বিসুখ হলে সে তার কাছে আসলে মানে রাতের বিষয়টা সে ঠিকঠাক মতো পূরণ করতে পারে না। এই জন্য আর কি আমার জামাই, মানে আমার মেয়ের হাজবেন্ড, সে তাকে পছন্দ করে না। তো আমি আসলে তাদের সুখের জন্য জামাইকে বললাম যে, দেখো বাবা, তোমার যদি এতটাই মানে মেয়ের উপরে অভিযোগ থাকে, ঠিক আছে, সেটা আমি মানলাম না হয়। তো মেয়ে তোমার বাড়ি থাক, তুমি একটু আমার বাড়িতে আসো তো। তখন আমার জামাই বলে, কেন আম্মা, আমি আপনার বাড়িতে যাব কেন? আপনার বাড়িতে হঠাৎ কি কোনো আয়োজন করছেন নাকি? তো আমি বললাম যে, না, কোনো আয়োজন করিনি, তুমি আমার বাড়িতে একটু আসো, তোমার সঙ্গে আমার একটু প্রাইভেট কথা আছে। তখন জামাই হঠাৎ সন্ধ্যার পরে আমার বাড়িতে চলে আসলো। আসার পরে বলতেছে যে, কি জন্য রাখছেন? তাই বললাম যে, রান্না বান্না করছি, একটু খাওয়া দাওয়া করো। আর আসলে আমি তোমাকে যেটা বলতে চাইছি, দেখো, আমার মেয়েটা তোমার সঙ্গে বিয়ে দেওয়ার পর থেকেই আসলে তুমি আমার মেয়ের জামাই হলো, আমি শাশুড়ি হিসাবে তোমার সঙ্গে ঠিক বন্ধু বান্ধবের মতো আচরণ করি, মানে ফ্রি মাইন্ডে সব কথা বলি। তবে আজকে এই জন্যই তোমাকে এই কথা বলার সুযোগটা পাচ্ছি, যদি তুমি কিছু মনে না করো। দেখো, তোমার মধ্যে আসলে যে ক্ষুধাটা আছে, আর যার কারণে তুমি আমার মেয়েকে রেখে আবার একটা বিয়ে করতে চাইছো, আমি চাইছি কি জানো, তোমাকে সেটা আর করতে হবে না। তখন আমার জামাই বলে, তাহলে আমার উপায় কি হবে? আমি বিয়েও করব না, আপনার মেয়েও আমাকে সুখী করতে পারে না, তাহলে আমার কি উপায় হবে? আপনি বলুন। তখন আমি বললাম যে, দেখো বাবা, আসলে এইসব কথা ছাড়ো। তোমার শ্বশুরও তো আজ বিগত দিন বিদেশ করছে, সে বিদেশ থাকে। এখন আমার অবস্থাটা বোঝোই, আমি তো একেবারেও বুড়ো না, একদম জোয়ান শাশুড়ি তোমার, বুঝতে পারছো? তো এই কথায় তুমি কিছু লজ্জা পেও না, আমি তো তোমার সঙ্গে ফ্রি আছি, সব কথা বলি। তো তুমি আসলে যদি আমার সঙ্গে মাঝে মধ্যে একটু সময় দিতে, তাহলে মনে হয় সেটাই বেটার হতো। নাকি তোমার কাছে কি কোনো লজ্জা বা আপত্তি এরকম কিছু মনে হচ্ছে? যদি না হয়, তাহলে আজকেই শুরু করো। তখন আমার জামাই বলে যে, আসলে আপনার মুখ থেকে যে এরকম কথা শুনবো, এটা কখনোই আমি আশা করিনি। তবে হ্যাঁ, আপনাকে আমার বান্ধবীর মতোই মনে হতো। তো আপনি যেহেতু শাশুড়ি, তাই কখনো প্রকাশ করিনি, কারণ আপনি আমি কতই বা এত ডিফারেন্স বয়স। আর আমার বান্ধবীর মতোই আপনার চেহারা, আপনার তো এমন বুড়ো হয়ে যাননি, আপনার এটাই বড় মেয়ে, আর যাকে আমি বিয়ে করছি। এখন ঘটনা হচ্ছে, আপনি আমার সঙ্গে আসলে কোনো চাল চালছেন না তো, কোনো ফাঁদ পাচ্ছেন না তো? যদি এই ধরনের কোনো চালাকি থাকে, হয়তো আমাকে কোনো কলঙ্কিত করবেন, দোষারোপ করবেন, তাও কিন্তু আমাকে বলে দেবেন। কারণ দেখুন, আমি কিন্তু সৎ মনে আপনার বাড়িতে রাখছেন, আমি আসছি। আজকে যদি আপনি আমাকে মানে ঠকিয়ে দেন, তাহলে আর কোনোদিন আপনার বাড়িতে আসবো না। তখন বলে যে, তখন আমি বললাম যে, ঠিক আছে বাবা, তুমি এই রুমে আসো।
মানে তোমাকে আজকে প্রমাণ স্বরূপ সবকিছু উড়িয়ে দেখে দেবো, তুমি তৈরি হও। তখন আমি বললাম যে যেমন, তা বলতেছে যে আসলে তুমি আমার মেয়ের সময় যেটা করো সেটা আজকে তুমি আমাকেই করবে, এটা বুঝো না তুমি, পাগল ছেলে। তখন বলছে যে এইরকম সুযোগ আপনি আমাকে দিচ্ছেন, আর এটা কতদিনই বা এভাবে আমাকে ঠেকাবেন? আর আপনার মেয়ে যেহেতু একদিনের তো সংসারের জীবন না, সারা জীবন সে আমার ঘর করবে। এখন সারা জীবন সে যদি আমাকে, আমার আশা পূরণ করতে না পারে আপনার মেয়ে, তাহলে কি আপনি সারা জীবনই আপনি আমাকে এইভাবে হেল্প করে যাবেন? তখন আমি বললাম যে দেখো বাবা, প্রয়োজনে তাই করব, কারণ আমি একদম জোয়ান শাশুড়ি তোমার, তুমি এত টেনশন করো কেন? হ্যাঁ, আর আমি তো দেখতে শুনতে মাসাল্লাহ খুব নাদুস নুদুস আছি। হ্যাঁ, পছন্দ হয় না তোমার? একবার টাচ করে দেখোই না, খুব মজা লাগবে তোমার। আর আচ্ছা, তোমাকে আর একটা কথা বলে বাবা, তুমি এবার আমার সাথ পেয়ে আমার মেয়েকে ভুলে যেও না। আমি এক কথায় আমার স্বার্থটা ওখানে, তুমি আমাকে দিনের পর দিন পাবে, খুব মজা করবে, আমিও তোমাকে আদরে বুড়িয়ে দেব। কিন্তু শর্ত একটাই, আমার মেয়েকে, আমার একটা মাত্র মেয়েকে তুমি কখনো ছেড়ে যেও না। মেয়ে তোমার সংসারে থাকবে, তুমি মেয়েকে দেখে শুনে রাখো, সে যতটুকু তোমাকে আপ্যায়ন করতে পারে এতটুকুই তুমি ভোগ করো। আর বাকিটুকু তো আমি আছি, তোমার যখন খুশি। বোঝো না কেন? আমার বাড়িটা তো সবসময় ফাঁকাই, আমার বাড়িতে লোকজন নাই, আমি একলাই থাকি। মেয়েটা চলে গেলে ওই যে কাজের বুয়াটা এসে রান্না বান্না করে দিয়ে চলে যায়, সে তো আর খবর নাই। সারাটা দিন এই যে টেলিভিশনের সামনে আমি বসে থাকি, এটা ওটা টুকে টাকে কাজ করি। এখন এই ফাঁকে যখন খুশি, এটার জন্য আমার মেয়ে না জানে। অনুরোধ, তুমি চুপি চুপি এসে আমার সঙ্গে মাস্তি করে তারপরে চলে যাবা, বুঝতে পারছো? তখন আমার জামাই বলে, বাবা, না চাইতেই এত কিছু? আরে আপনি এই কথা যদি আগে বলতেন তাহলে তো আমি কখনো আপনার মেয়ের উপরে এত অত্যাচারই করতাম না, আর তা বিয়েই করতে চাইতাম না। আর কখনো আমি আপনাকে কথা দিলাম, এই আর একটা বিয়ের কথা মুখেই নিয়ে আসবো না। আপনার মেয়ে যেমন খুশি তেমনই থাক, ও যতটুকু আমাকে আপ্যায়ন করে ততটুকুই করুক। কিন্তু আপনাকে কিন্তু আমাকে সারা জীবন, যতদিন পারেন এই যৌবন জীবন আছে অতদিন আমাকে রোজ দিয়ে যেতে হবে, পারবেন আপনি? তখন আমি বললাম যে হ্যাঁ বাবা, পারবো না কেন? তুমি আজকের থেকে শুরু করো না, একটু টেস্ট করে দেখো কেমন স্বাদ। তখন আমার জামাই আমাকে আস্তে আস্তে কাছে এসে, মানে আমাকে একটু টাচ করে দেখলো, একটু জড়িয়ে ধরলো, চুমা খাইলো, আদর করলো। তো আমি তখন দেখলাম যে আসলে জামাইয়ের তো লজ্জা ভেঙে গেল। এখন তো জামাই আমাকে কি যে করবে। তারপরে দরজা লাগিয়ে দিয়ে, মানে আমি মেক্সি পরা অবস্থায় ছিলাম, মেক্সিটা টাচ করে তুলে, মানে এমন টাপুনে টাপে দিল জামাই, চিৎ করে কাত করে কত আইটেম করে, বাবা সে এত কিছু না আমার মেয়ের সঙ্গেও করে, এটা আমি বুঝলাম। এই জন্যই তো আমি ভাবি আমার মেয়েটা অসুস্থ হয়ে যায় কেন মাঝে মধ্যে। জামাই যে বাবা, আজকাল ডিজিটাল যুগের জামাই এমন ঘুরে তাপিয়ে দিতে পারে রে বাবা, আমি বুঝলাম, আমার তো ভালোই লাগছিল। তো জামাইয়ের সঙ্গে যখন আমি মোবাইলে কথা বলতাম মাঝে মধ্যে, ভিডিও কল দিলেই জামাই বলে, এইটা খুলে দেখাও, ওইটা দেখাও, তো আমি তাকে সবই দেখাতাম। সে হাত দিয়ে কি যেন করতো, আর একটু পরে দেখতাম যে মানে কেমন যেন একটা অসুস্থ বোধ করতো। তখন আমি বুঝতাম নিশ্চয়ই জামাই হাতে মেরে পাস করে দিয়েছে। তো যাই হোক, তো সে দিনের পর দিন দূর থেকেও আমার সঙ্গে মজা নিত। আবার যখন তার ইচ্ছে হতো আমাকে আচ্ছা মতো ঠাপিয়ে যেত, মানে এমন করে যেত না যে ওর শ্বশুরও কোনোদিন আমাকে এভাবে দেয়নি। আমি দারুণ মাস্তি করতাম, মজাই ছিলাম। আর ভাবতাম যে মেয়ে যতই অসুস্থ হবে ও ততই আমার কাছে আসবে, আর ততই আমার ভালো লাগবে। তো আমিও স্বাস্থ্যবান কম ছিলাম না, হুষ্টপুষ্ট নাদুস নুদুস। জামাই আসলে এইটাই পছন্দ করে। আর আমার মেয়ে তো শুকনা, তো এই জন্য আমার জামাইয়ের অতটা পছন্দ না। আর তাই আমার জামাই শাশুড়িকে পেয়ে খুবই খুশি, খুবই খুশি, খুশিতে আটখানা। সে যেন নতুন একটা কিছু পাইলো। আর আমাকে বলে, ডার্লিং, এখন থেকে তোমাকে আর শাশুড়ি বলে ডাকবো না, ডার্লিং বলে ডাকবো, তোমাকে মা বলবো না। যখন তোমার কাছে আসবো তুমিও আমাকে সোনা পাখি বলে ডাকবা। তো তখন আমিও তাকে সোনা, জান, পাখি কত কিছু বলে আদর করতাম। সে আমাকে বেশিরভাগই পছন্দ করতো,
ঠোঁটে টাচ করে কিস করতে, অনেক সময় ধরে সে মুখের মধ্যে রাখতো, ছাড়তো না। যাই হোক, তো বন্ধুরা, আমার মেয়ে রোগান্ত অবস্থায় থাকে, আমার জামাই তাকে পছন্দ করতো না। আর তার ঘর টিকায় রাখার জন্য আমি তাকে দিনের পর দিন এভাবে দিতে থাকলাম। আর জামাইও বেশ ভালোই। তো হঠাৎ এভাবে চলতে চলতে আমার পেটে একটা বাবু এসে গেল। কিন্তু আমি আসলে এটা কখনো বুঝতে পারিনি, কারণ তলপেটে আমার চর্বিযুক্ত কোমর ছিল তো, তাই কখনো বুঝতে পারিনি। হঠাৎ ক্রমেই দিন যায়, বাবুটা বড় হতে থাকে। তারপরে একদিন হঠাৎ আশপাশে মানুষ বলে যে, কি ব্যাপার, তোমার হাজবেন্ড তো বাড়িতে থাকে না, তাহলে তোমার বাবু আসলো কেন? মানে নানান রকম কেমন যেন একটা আলোচনা শুরু হয়ে গেল। তখন আমার হাজবেন্ডের কানেও কথাটা চলে গেল বিদেশে। তখন সে আমাকে মানে নানান রকম ভাবে গালিগালাজ করে, হ্যাঁ আমি এসে তোমাকে বাড়ি থেকে বের করে দেব, তুমি কার সঙ্গে এটা করছো, লাং করছো, কি করছো, নানান রকম ভাষায় আমাকে গালিগালাজ করতে থাকে। তো আমি তো তখন আসলে বুঝই তো, মানে বিষয়টা বুঝাইতে পারতো, আমি কি আর বলতে পারি যে এটা তোমার জামাই এটা আমাকে করেছে? তা তো আর বলতে পারছি না। তাই বললাম যে তুমি এটা যাওয়ার আগে আমাকে যেটা আপনি দিয়ে গেছো সেটাতেই আমার বাবু হয়ে গেছে। সেটা বললে সে কিছুতেই বিশ্বাস করে না। তারপরে কদিন পরে আবার আমার জামাই যখন আমার কাছে আসলো, তখন আমি বললাম যে, হ্যাঁ তুমি যখন খুশি ঝড় নেই বৃষ্টি নেই এসে আমাকে ইচ্ছে মতো ঠাপিয়ে কেলে থয়ে যাও। আর এই যে আজকে পেটেটা বাবু হয়েছে, এখন নেও এটা সামাল দাও। এটার পরিচয় কি হবে? এটা কি নষ্ট করার জিনিস? আমি তো এখনো বুঝতেই পারিনি তার পেটে বাবু হয়েছে। এটা লিবারেশন করার সময় নেই। সমাজের মানুষ কত গুঞ্জন করছে, কথাবার্তা বলছে, এখন এটার কি হবে? সে বলে যে এটার দায়িত্ব আমি নিতে পারবো না। আপনি হয় নষ্ট করবেন কি করবেন এটা আমি জানি না। তো আমি তো আসলে তাকে কিছু বলতেও পারি না, কারণ তার ঘরে আমার মেয়ে রয়েছে। মেয়ের খানে যদি এই কথাটা যায় তাহলে কেমন পরিস্থিতি হবে একবার ভেবে দেখেছেন? তারপরে আমার হাজবেন্ড তো খুবই রাগারাগি, আমি তো তাকে কিছুতেই বুঝাতে পারি না। তারপরে তাকে দিনের পর দিন অনেক কিছু এলিয়ে বলে বুঝিয়ে তারপরে তাকে বুঝালাম যে এটা তোমারই বাবু। তখন সে আমাকে বললো, ঠিক আছে, দেখা যাক, তোমার বাচ্চাটার জন্ম দেওয়া তখন দেখা যাবে চেহারাটা আমার মতো হয় নাকি। তো বন্ধুরা, বাচ্চাটা তারপরে যখন প্রসব করলাম, ঠিক দেখতে আমার হাজবেন্ডের মতোই হলো। আর এই জন্য আমি বেঁচে গেলাম অল্প থেকে। তো এভাবে দিনের পর দিন আমার জামাইয়ের সঙ্গে আবার চলতে থাকলো। তো তোমাদের যদি এই গল্পটি বন্ধুরা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আরো এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন, অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার আশায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হঠাৎ করে বাবা আমাকে ডেকে বলতেছে, সাবিনা তুমি একটু আমার রুমে দেখা করো তো। তখন যাই হোক আমি আমার বাবার রুমে গেলাম, যে বললাম, কে হয়েছে বাবা? তখন বাবা বলতেছে যে, শোন রে বা, আসলে তুই এতদিন লেখাপড়া করে বড় হয়েছিস, আর দেখ আমার যখন প্রথম স্ত্রী মারা গেল, তোর মাকে আমি বিয়ে শাদী করে আমার সংসারে নিয়ে আসলাম, কিন্তু তোর মায়ের হাতে তুই ছিলি, তোর মা তোকে হাতে করে নিয়ে আমার সংসারে আসলো। আর তুইও যখন সেই সময় থেকেই মানে ছোট থেকে বড় হলে, তো তোকে তো এতদিন সাবালক হওয়ার পর আমি কাম কাম কত কিছু করে আসতেছি। তো শেষবারের মতো যেহেতু তোর এখন বিয়ের সম্বন্ধ আসতেছে, তুই তো 1 মাস বাদে পরের ঘরে চলেই যাবি। তো আপাতত আমাকে এই একটা মাস কন্টিনিউ দিয়ে যা, তা না হলে আমার আবার পস্তাতে হবে। দেখ পুরনো অভ্যাস তো ত্যাগ করা যায় না রে বাবা। তখন আমি বললাম যে, বাবা এতদিন তো বহুত করা করছো, বহুত জ্বালাইছো, তো আর কত করবা, পরের ছেলের জন্য কিছু রাখতে দাও। সে নাচর বান্দা কিছুতেই শোনে না। তখন বাবা বলতেছে, তা কি হয়, বদ অভ্যাস, তোকে আমার সংসার থেকে বিদায় করতে আমার খুব কষ্ট হচ্ছে। দেখতে মা তুই না করিস না, একটা মাসই তো কন্টিনিউ আমাকে এটা দিয়ে যা, তা না হলে আমি একদম থাকতে পারবো না, পরের বাড়িতে তুই চলে যাবি। কি এমন করছিস, এতদিন আমার সংসারে থেকে থেকে আমার সমস্ত আমার সাথে ওই সমস্ত করতে করতে তো তোর তোর একটা অভ্যাস হয়ে গেছে, তোর কি ভালো লাগে? তখন আমি বললাম যে, হ্যাঁ আব্বা, আমার ভালো লাগবে কেমন, তুমি তো আমাকে বদ অভ্যাসে পরিণত করে দিছো। তুমি আমাকে যে রকম করো করো, হ্যাঁ ওই রকম তো আমার হাজবেন্ডও আমার সঙ্গে মনে হয় এরকম আচরণ করবে না কোনোদিন। তো যাই হোক, তুমি যখন তোমার সংসারে আসছি, তুমি তো আমার বাবা পরিচয়ে আসো, তুমি যদি এত কিছু আপত্তি করো আমি কি না করে থাকতে পারি বলো? ঠিক আছে বাবা, এই একটা মাস তুমি কন্টিনিউ করবা, তবে মা যেন এটা বুঝতে না পারে। আবার এমন দিয়া দেও না যে পরের ছেলের হাতে আর আমি আবার ধরা পড়ে যাই, বুঝতে পারছো বাবা? তো বন্ধুরা,
আমার এই বাবা আর মেয়ের এই সংলাপটি শুনে যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দেওয়া শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। তো চলো শুরু করা যাক আমার আর এবং আমার বাবার সেই নতুন ঘটনাটা। তো বন্ধুরা, আমি যখন ছোট্ট, তখন আমার বাবা মারা গেল। তো আমার মা তখন ওই সংসার থেকে আমার এই সৎ বাবার সংসারে এসে নিকা বসলো। তারপরে মা আমাকে ছোট আমার নানির বাড়িতে না রেখে আমাকে সাথে করে আমার এই বাবার ঘরে আসলো। আর আমার এই বাবাও মেনে নিল, আমাকে আমাকে হাতে করে নিয়ে আসলো। আমার বাবাও সুন্দরভাবে এটা মেনে নিল, কোনো সমস্যা হলো না। যাই হোক, আমার এই বাবা আমাকে লালন পালন করে আমি যখন লেখাপড়াও করতেছিলাম, আবার একসময় সাওয়ালিকা হয়ে গেলাম। তো হঠাৎ করে বাবা আমাকে বলে যে চলো আজকে এদিকে ঘুরতে যাই, কাজ আছে। আমরা একটু না ঘোরা করলে কি আর ভালো লাগে? মাঝে মাঝে একটু এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখতে হয়। তখন আমি আনন্দের সাথে বাবার সঙ্গে এদিক ওদিক যাইতাম, ঘুরতাম। তখন আমি কলেজে লেখাপড়া করি, অনেকটা বড়ই হয়ে গেছি। তো বাবার সঙ্গে মাঝে মধ্যে যাইতাম, যাইতে যাইতে হঠাৎ করে বাবা আমাকে বাবার এক বন্ধুর বাড়িতে রাত্রেবেলা নিয়ে গেল। যাই হোক, আমি তখনও কিছু একটা বুঝতে পারিনি। যার পরে তো যাই হোক, ওই বন্ধুর বাড়িতে আমাদের জন্য কিছুটা খাবার আয়োজন করলো, আমরা খাওয়া দাওয়া করলাম। তো বাবার বন্ধু বলছে যে না, মেয়েকে নিয়ে যখন আসছো তো আজকে রাতটুকু নয় থেকে যাও, বাড়িতে ফোন করে বলে দাও যে তোমাদের আজকে ফেরা হবে না, আগামীকাল যাবা। তো আমার বাবা এই কথা, যাই হোক, ওনার কথা মতো, ওর বাবার বন্ধুর কথা মতো শুনে আমার মাকে ফোন করলো। আমার মা বলছে ঠিক আছে, বাবা মেয়ে তো গেছো, যাই হোক দেখে শুনে থাকো, আমার সাবালিকা মেয়ে একটু দেখে রেখো। তো বাবা বললো যে ঠিক আছে। তো তারপরে আমাকে আমার বাবা বলছে সাবিনা, তাহলে এক কাজ করো, আজকে যখন যাওয়া হলোই না, আমার এই বন্ধুটার বাড়িতে অনেকদিন পরে আসছি। তো আমার বাবার বন্ধু আমাদের আমার এক জায়গায় থাকতে দিল। বললো যে ঠিক আছে বন্ধু, তুমি তোমার মেয়েকে নিয়ে এই রুমে থাকো, সমস্যা হবে নাকি? তা আমাকেও জিজ্ঞাসা করলো যে তোমার কি সমস্যা হবে? তাই বললাম যে না আঙ্কেল, আমার কোনো সমস্যা হবে না, আমরা বাবা মেয়েই তো, সমস্যা কি, কত জায়গায় ঘোরাফেরা করি। কিন্তু আমি তো আর বুঝতে পারিনি যে আমার বাবার মনে আসলে এইরকম। তো বাবা তারপরে, যাই হোক, অনেক রাত হলো। তো আমার বাবার আঙ্কেলের সঙ্গে বাবার বন্ধুর সঙ্গে আমার বাবা বাইরে থেকে ঘুরে ফিরে বেশ রাতের বাড়ি ফিরছে। ফেরার পরে আমার রুমে আসলো। তো আমি বাবার সঙ্গে, যাই হোক, পাশাপাশি ঘুমাচ্ছিলাম। তো হঠাৎ করে বাবা আমাকে বলতেছে যে সাবিনা, একটা কথা বলি তোমাকে। আমি বললাম যে হ্যাঁ বাবা বলো। তো বলতেছে, দেখ রে মা, তোর মায়ের সঙ্গে তুই যখন ছোট হয়ে আসলি, ছোট সময়, তুই তো আমার জন্মের মেয়ে না, তোর মা তোকে হাতে করে আমার সংসারে আসছিল, তুই তো ভালো করে জানিস। তো আজকে তোর কাছে একটা কথা বলি, আমার ঘরে খেয়ে খেয়ে তো বেশ মোটা সোটা, অনেক সুন্দর শরীর স্বাস্থ্য বানিয়েছিস, কি সুন্দর রূপবতী হয়েছিস তুই। তো আমারও তো খুব লোভ জাগে আসলে, এই কথা আমি তোকে বলতে পারছি না। তো আজকে তো একটা সুযোগ যায়, যখন আমার বন্ধুর বাড়িতে দুজনে থাকছি, সেখানে তো একটা কিছু করাই যায়। তখন আমি বললাম যে এই সমস্ত কি বলো বাবা? তখন আমার বাবা বলবো হ্যাঁ রে মা, তুই না করবি না একদম। দেখ, আমার খুবই ইচ্ছা, আমি বাইরে ত্রি হয়ে আসছি, জানিস, আজকে না আমরা দুজন একটু ফুর্তি ফার্তা করবো, তুই কি রাজি? আমি বললাম যে রাজি। তুমি এখন এখন যদি আমি না বলি, তুমি কি আমাকে ছাড়বা? তখন বলতেছে যে না, আমি একদম ছাড়বো না, আবার তুই যদি কাউকে কথা বলে দিস তাহলে তোরও মান ইজ্জত যাবে, আমারও মান সম্মান যাবে। দেখ, দুইজনেরই যাতে মান ইজ্জত বজায় থাকে, এদিকে খেয়াল করে তুই কাউকে বলবে না। তারপরে যাই হোক, আমি বাবাকে তারপরেও বোঝানোর চেষ্টা করলাম বারবার যে দেখো বাবা, তুমি হাজার হলেও আমার আপন বাবা না হলেও তুমি আমি তো তোমাকে বাবার মতোই জানি। তো তুমি আমাকে মেয়ের মতো করেই দেখো, অনেক রকম বোঝাইছি, সে কিছুতেই বোঝে না। আর তার ওইটাই যেন ওই সময় একদম সে ইয়ে হয়ে আছে, ওরে বাবা, সে আমি দেখে আমি চিন্তা করতেছি যে আমার বাবা এটাতে আমার একটু ভয় ভয় লাগতেছে যে কিভাবে এটা আমি নেব, আমি কি পারবো? তারপরে যাই হোক, বাবাকে আমি বোঝালাম, তো কিছুতেই সে বুঝলো না, নাসুরবান্দা কে কার কথা শুনে। আরেকটা এইভাবে কথা কাটাকাটি, দুজনের কথা মিট করতে করতে এক পর্যায়ে অনেক রাতই হলো। তারপরে বাবা আমাকে যে জোর করে সে তার বুকে টান দিয়ে সুন্দরভাবে আমাকে আদর আপ্যায়ন করতে লাগলো সুন্দরভাবে। তো আমি আসলে প্রথমে বাধা দিলাম, পরে আস্তে আস্তে আমার বিষয়টা এত ভালো লাগতে লাগলো বন্ধুরা, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সে অক্টোবর দারুণ ভাবে আমাকে আদর যত্ন করতে লাগলো, সুন্দরভাবে ইয়ে করলো। প্রথমে একটু ইয়া হলো, সমস্যা হলো, পরে আস্তে আস্তে দেখলাম ঠিক হয়ে গেল। তো যাই হোক,
এটা তো একটা অভ্যাসেরও ব্যাপার থাকে, তাই না? একটা মেয়ে সর্বপ্রথম একটু তো প্রবলেম হবেই। তো তারপরে যাই হোক রাত্রে বাবা অনেক ইয়ে করে মানে আমরা যাই ঘুম টুম পারলাম, 3বার ইয়ে করলো রাতের মধ্যে। তো আমার আবার একটা এখানে ঘটনা আছে বন্ধুরা। মানে আমার বাবা আর আমার মা যখন বিয়ে হয়ে আসলো, মানে আমার বাবার মা যখন ওইভাবে মানে ওই ঠাকুর ডুবাতো ইয়ে করতো, তখন আমি ওইটা একদিন হঠাৎ দেখি আমার চোখে পড়ে, বা আমি ওদের শব্দটা শুনে ফেললাম। মানে আমি সেই দিনই বুঝলাম যে আমার বাবার অনেক বড়, যাই হোক তার মন তার ব্যাপার। তো সেটা সেদিন থেকেই আসলে আমি তাকে বলে একটু সেফ থাকতাম, তারপরও আজকে সেটা আমার নিজেরই আসলে সেই পরিস্থিতির পরে পড়তে হলো। এটা আসলে পরিস্থিতির ব্যাপার। তারপরে বাবার মনে যেটা আছে তা তো আর আমি আগে জানি না। যাই হোক বাবা এইভাবে বছরের পর বছর মাসের পর মাস আমার সঙ্গে এইভাবে মানে বাড়িতে সুযোগ পাইলে মা যখনই কোথাও যায় তখন বাড়িতেও এইভাবে আমাকে করতে লাগলো। আর আমি আস্তে আস্তে যেন বাবার সঙ্গে এই ধরনের চলাফেরা করতে করতে আমি অনেক আরো বেড়ে গেলাম, মানে শরীর স্বাস্থ্য ইয়ে হয়ে গেল, ভারী হয়ে গেল, ক্রমেই যেন। এটা যেন আসলে আমি বুঝি না যে একটা মেয়েরা যখন বিয়ে হয়ে পরের বাড়িতে চলে যায় তখন পুরুষের সংসার করতে লাগলে তার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যায়, মোটা হয়ে যায়, বুঝি না এটা। ঠিক আমার বেলায় তাই হলো, আমি বাবার সংসারে থেকেই বেশ ইয়ে হয়ে গেলাম, আরো মানুষের নজরে পড়তে থাকলাম। তারপর আমারও যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেল। আমি নিজেই বাবাকে ডাকতাম যে বাবা আমার ভালো লাগছে না, তুমি এদিকে আসো, বেড়াইতে যাবে না? বাবা বলে কি যে বেড়ানো লাগবে কেন রে মা, তোর যদি দরকার হয় তোর মারে কোথাও একটা ওসিলা করে পাঠায় দে। তো মা যখন বাড়ি থেকে কোথাও না কোথাও কোনো কাজের ভিতরে যাইতো ওই সুযোগেই মানে আমাদের হতো 1 বা 2বার দিনে এরকম হয়ে যেত। যাই হোক দারুণ একটা অভ্যাসে পরিণত হয়ে গেলাম। আর আমার বাবা অল্পতেই মানে সে তার হয় না, হ্যাঁ? অনেক সুন্দর করে মেয়েকে আদর যত্ন করতে জানে সে। কিভাবে একটা মেয়েকে আদর করতে হয়, কিভাবে ওই সমস্ত মানে অনেক সময় ধরে সে আর কি তার হয়ই না। তারপরে যাই হোক এইভাবে দিনের পর দিন চলতে থাকলো। হঠাৎ আমি লেখাপড়া করতে করতে আমি অবসর নিলাম। তো একসময় আমার বিয়ের ভালো একটা সম্বন্ধ আসলো, বিয়ের কথাবার্তা চলতে লাগলো। তো হঠাৎ করে আমাকে একসময় বাবা যখন নিরিবিলি রুমের মধ্যে বসে আছে তে আমাকে একদিন বলতেছে সাবিনা এদিকে এসে তো। তখন আমি আমার বাবার কাছে গেলাম যে কি হয়েছে বাবা? তখন বলতেছে দেখলে মা, এতদিন তো তুই বড় হয়েছিস, আর তোর সঙ্গে আমার আসলে পূর্বের দিনে যা করে আসতেছি বা যা অভ্যস্ত হয়ে গেছি আসলে তো এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তোকে আদর যত্ন আদর না ভালোবাসা ওই সমস্ত নাই করতে পারলে তো আমার ভালোই লাগে না। যেহেতু আর একটা বার সময় আছে, বরপক্ষকে সময় দিছি 1 মাস পরেই তোর বিয়ে, তো একটা ধুমধাম করে তোর বিয়ে শাদী দেবো। কিন্তু এই একটা মাস তুই যদি আমার সঙ্গে আবার পূর্বের মতো এরকমই যদি কন্টিনিউ চালিয়ে যেতি তাহলে আমার খুব ভালো হতো রে মা। তখন আমি বললাম যে বাবা এত দিন দেখো তুমি আমার কি কিছু রাখছো? তুমিই বলো, নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। আমি যে একটা তোমার মেয়ে, সৎ মেয়ে হলো তুমি, তুমি কি আমার নিজস্ব ব্যক্তিত্ব কোনো কিছু রাখছো? তুমি তো সব কিছু কেড়ে নিছো, সব কিছু উজাড় করে আমি তোমাকে দিছি। তবে একটা মাস কি তোমার কাছে আমি ছাড় পাবো না বাবা? এইটুকু আমার আপত্তি। তখন বাবা বলে তা কি করে হয় রে মা, দেখ এটা রানিং অভ্যাসের পরে থাক, তোর জন্য সুবিধা হবে, তাহলে পরের ছেলের হাতে গেলে তখন আর এই সমস্ত তোর কষ্ট হবে না, সংসার করতে সুবিধা হবে। তখন আমি বললাম যে বাবা আসলে আমি তোমাকে হাজার বুঝাইলেও আমি জানি তুমি বুঝবে না, কারণ বিগত দিনও আমি আর তুমি দুজনের সমন্বয় তো হয়েছে। তো ঠিক আছে, তুমি যখন ছাড়ছই না, তো একটা মাস আমি তোমাকে কথা দিলাম যখনই সুযোগ পাবা পূর্বের মতোই আমাকে আবার এইভাবে চালিয়ে যাও। যাও, আমি তোমাকে নিষেধ করবো না, তবে বিয়ে শাদীর পরে কিন্তু আর এই সমস্ত আপত্তি করো না বাবা। তখন আমার বাবা হেসে দিয়ে বলে না রে মা এরকম কথা বলিস না, তুই পরের হলে ঘরে গেলে কি হবে? তুই যদিন আমার ঘরে আবার ফেরত আসবি, 2 দিনের জন্য বেড়াইতে আসবি, তখনও একটু বাবার খেয়াল রাখিস। তখন আমি একটু হেসে দিয়ে বললাম যে বাবা তোমার কি রূপটা একদম বদলাবে না? তুমি এতটাই আমাকে ভালোবাসো, তুমি মানে আমাকে ছাড়া পাগল, তাহলে আমাকে বিয়ে দিচ্ছ কেন? তোমার সংসারে রেখে দাও, আইবুড়ো হয়ে থাকি আর তোমার সেবা যত্ন করি, যতদূর পারি মেয়ে হয়ে তো তোমার সেবাই তো করবো, কি বলবে মানুষে? তখন বাবা বলতেছে না রে মা, তোরও তো শখ করে পরের ঘর করতে, ঠিক আছে, তোর বিয়ে শাদী দেবো, শুধু আমার এইটুকুই আপত্তি, একটা মাস আমাকে ইয়া করে দিবি। আর শোন রে মা, আহ, মানে শ্বশুর বাড়ি গেলে সহজে সন্তানাদি নেবে না, কারণ তোর যে সুন্দর, আমি এই যে এই সংসারে থেকে কত সুন্দর বড় হয়ে নাদুস নুদুস হয়ে উঠছিস, এই শরীরটাকে একটু টিকায় রাখবি, স্বাস্থ্যের যত্ন নিবি। তখন আমি হেসে দিয়ে বললাম যে বাবা শোনো, আমি যে স্বাস্থ্যের যত্ন নেব, আমি এদিকে গুছাই আর তুমি সব কেড়ে নাও, কুড়ে কুড়ে খাও, তাহলে আমার কেমন করেই বা হবে তুমিই বলো।
আর তোমার অত বড় তুমি যে সুন্দর করে করো, আমার তো যদি পরের ছেলের আবার তোমার মতো না হয়, তাহলে তো আর আমার প্রবলেম, আমার তো মনে ভরবে না। তখন বাবাও হেসে দিয়ে বলতেছে, না রে মা, ওইটাই মানিয়ে নেবে, পরে পাশে কম বেশি হলে আমি আসি না, তখন এটা আমি দেখে নেব, তুই এটা কিছু মনে করিস না, সবাই তো আর একরকম হয় না। তখন আমি বললাম, বাবা তুমি হচ্ছে আমার দিকে একটু নজর রাখো, আসলে তো ভাগ্যের ব্যাপার এটা, মানে সুন্দর স্বামী পাওয়া, সুন্দর সুখ শান্তি, এটা কপালের লেখন, কার কপালে কি থাকে। তুমি আমাকে হাল ছেড়ো না। ছোটবেলায় আমার যখন বাবা মারা গেছিল, তখন তো আমার মা হাতে করে তোমার সংসার নিয়ে আসছে, আর এতদিন তো তুমি আমাকে বাবার দায়িত্বে মানে লালন পালন করে এত বড় করছো, আর নিজের কাঁঠাল নিজেই ভেঙে খেয়েছো, তা আমিই বা কি করবো, এটাও আসলে কপালের ব্যাপার। তো যাই হোক, আমারও ভালো লাগছে, তোমারও হয়েছে, আবার এখনো তুমি হালকা পাতলা দাবি করতেছে, আমি সবই মেনে নেব বাবা, কিন্তু বাবা হিসাবে আমার একটু সুনজর রাখো। তখন আমার বাবা হেসে দিয়ে বলল, না দে মা, সবই ঠিক আছে, যাও, তোমার সমস্যা নেই, তোমার যত কিছু লাগে তোমার বিয়েতে ধুমধাম বড় অনুষ্ঠান করে আমি তোমার বিয়ে শাদী দেব, তবে আমার কথাটা তুমি ভুলো না। দেখো, আমি তোমাকে যতটুকু সুখী করতে পেরেছি, জানি না পরের ছেলে তোমাকে এতটুকু সুখী করতে পারবে কিনা, মানে ও যা করছি এতদিন। তখন আমি বললাম যে, বাবা তোমার ওইটা অত বড়, আমি জানি না পরের ছেলের কি আছে না আছে, তবে আমি তোমার বেলায় খুবই খুশি বাবা, তুমি আমাকে যে সুন্দর করে আচরণ করছো, আদর গপ্পায়ন করছো, আমার মন ভরে গেছে বাবা, আমি একদম খুশি। তো যাই হোক, তারপর থেকে তারপরে 1 মাস পরে আমার বিয়ে শাদী হয়ে গেল। তো পরের ঘরে যায় আমার স্বামীটাও বেশ ভালোই। তো তারপর আমি যখনই বাবার বাড়িতে আসতাম, বাবা মাঝে মধ্যে আমাকে আবার সেই পুরনো অভ্যাস আবার সে এইভাবে চালাতো। দেখ, এইভাবে এই চলতে চলতে একসময় আমার বাবা যখন বুড়ো হয়ে গেল, তখন আর বাবা তো আর ওই সমস্ত পায় না, আর আমরা চ্যাংড়া মানুষ, আমাদের জীবনটা ওইভাবে দড়াই থাকলো। তো বন্ধুরা, আমার বাবা আর আমার এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, সবাই ভালো থাকবা, নিজের যত্ন নিবা। আগামীকাল আবার সুন্দর গল্প নিয়ে আসছি। আল্লাহ হাফেজ। হাব্বু, কোথায় তুমি? শোনো বৌমা, আমি যেখানেই থাকি, এটা তোমার কি দরকার? এরকম করে কথা বলছো কেন আব্বু? বাসায় এসো, কথা আছে। শোনো বৌমা, এই সমস্ত কথা বাদ দাও তো, ওইসব আলাপ আমার কাছে চলবে না। শোনো, ওই আমি তোমাকে সেদিনকে যে কথাটা বললাম, তুমি এই কথাটা মানুষের বলে দিছো কেন? আব্বু, আমি ওই শুধু সেদিন শাকিলের মার কাছে বলছিলাম। আরে তাতে কোনো সমস্যা নেই, তুমি বাড়িতে চলে আসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আর শোনো, ওই সেদিন তুমি যে কথাটা আমাকে বলছিলে না, যে অফারটা করছিলে, আমি ওইটাতে রাজি। বিশ্বাস করো, এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি একদম অভিমান করে থেকো না, আর বাসায় চলে আসো। বৌমা, আমি তোমাকে মোটেও বিশ্বাস পাচ্ছি না। আবার কখন কি বলবো আর তুমি কারে কি বলে দিবা, আবার মান ইজ্জত যাবে। তার চাইতে আমি ফাঁকে আছি, ফাঁকেই থাকি। হ্যাঁ, তার মানে তুমি তোমার বেটার বউকে এখনো বিশ্বাস করতে পারছো না? হায় রে কপাল। বিশ্বাস করো, একটা বার আমাকে সুযোগ দাও, আমি তোমার সব কথাই রাজি। তুমি সেদিন বলছিলে, আর সেদিনকে আসলে ওই কথাটা আমার কাছে কেমন যেন একটা আনকমন লাগছিল, এই জন্য আমি শাকিলের মার কাছে হাসতে হাসতে কথায় কথায় বলে ফেলছিলাম। যাই হোক, আর কখনো এই ভুলটা হবে না। আবু প্লিজ, তুমি বাসায় চলে আসো। দেখো, তোমার ছেলে আছে বিদেশ, এখন তো আর কেউ আমার কাছে নেই, তোমার কি একটা সুযোগ যায়। এখন আমি তো জানিনি যে তুমি শ্বশুর হয়ে আমাকে এই ধরনের অফার করবা, এই জন্য সেদিন আমার মাইন্ডে লাগছিল, আর আমি অবাক হয়ে গেছিলাম, তাই হাস্যকর ভাবে কথাটা যাই হোক আমি বলে ফেলছি। আর কখনো আর এই ভুল হবে না আব্বু। তুমি বাসায় আসো, তোমার সাথে সত্যি আমার এই বিষয়ে জরুরি কথা আছে, আমি রেডি হয়ে আছি, আসবা তুমি? বৌমা, তাহলে কি সত্যি তুমি রাজি? আগে আমাকে কনফার্ম করো, তা না হলে অযথা আমি তোমার সাথে যাই এই সমস্ত তোমার ফান্দে আর আমি পড়তেছি না। এ তো মোর জ্বালা, বুঝাইতেই আমি পারতেছি না। আমার লোক কি শোনাম। আসো, জান আমার পাখি আমার, হয়েছে তো, হ্যাঁ? এবার তো হবে, আসো, বিশ্বাস করো, কোনোদিন কি তোমাকে এভাবে আমি বলছি? আব্বু আসো, তুমি বাসায় আসো। সত্যি, আজকের থেকে তুমি আমাকে যা খুশি তা করবা, আমি তোমার সত্যি ওই প্রস্তাবে রাজি হয়ে গেছি, আর কখনো কাউকে বলবো না। আসলে আমি ভুল বুঝতে পারছি। হ্যাঁ, নিজের ভুল নিজে বুঝতে পারলেই তো ভালো। তবে একটা কথা শোনো বৌমা, আসলে তুমি আমার কাছে মানে যতই এখন ভালো সাজো, আমি যতক্ষণ না তোমাকে পাবো অতক্ষণ আসলে আমি বিশ্বাস করতে পারছি না। ওরে লক্ষ্মী সোনা, আমার জান পাখি, শোনো, তোমাকে এত করে বিশ্বাস করানোর জন্য বলতেছি, আদর করে ডাকতেছি, তাও তোমার বিশ্বাস হচ্ছে না? কি করে যে আমার সোনারে বোঝাই। ওকে আমার, তুমি বাসায় আসো, আমি তোমাকে ভীষণ ভীষণ আদর করব, অনেক আদর করব। আমাকে তুমি আর ভুল বুঝে বাইরে থেকো না। দেখো, আমার শাশুড়িও বেঁচে নেই, আবার তোমার ছেলেও আমারে ফেলে বিদেশ পাড়ি দিছে।
এখন তুমিই তো আমার গার্জেন, আমার ছেলে মেয়েও নেই যে সেটারে নিয়ে উইমান কাটাবো। তুমি এখন আমার সব। আসলে তুমি যে কেন আমাকে এইভাবে চাইছো আমি ঠিক বুঝতেই পারলাম না। ও, এখন বুঝতেই পারো নেই? এই, তুমি এই যে স্নান করে আমার সামনেই তো সবকিছু চেঞ্জ করো, ড্যাং ড্যাং করে ওইভাবে হেঁটে হেঁটে বেড়াও, ওইগুলা দেখে কেডাই সয় বলো? আমি ওই সমস্ত দেখে বারবার তোমাকে ওইটা ইয়ে দিতে মন চাইছে, এই জন্য বলে ফেলছি। বিশ্বাস করো, কেমন হয় বলো তো? তুমিও তো এইভাবে পড়ে আছো, আর তোমার শাশুড়িও নেই, আমারও তো দরকার। তাহলে দুইজনে একত্রিত হলে তো আর সমস্যা নেই, শুধু তুমি রাজি হলেই হয়ে যায়, এই জন্য বলছি। তার মানে লুকিয়ে লুকিয়ে আমার এই সমস্ত তুমি দেখো, হ্যাঁ হ্যাঁ। তাই তো বলি, হঠাৎ কেন আমার শ্বশুর আমাকে দেখে এত পছন্দ করতেছে, ওই সমস্ত অফার করে বসলো, আমি ভাবতেই পারছি না। তার মানে ওই চোখেই তুমি আমাকে দেখতেছিলে এতদিন, তা আগে বলো না কেন? আমি এইভাবে আছি, আমি তো তোমাকে বলে সাহস পাই না। তুমি যেহেতু আমার শ্বশুর, তোমাকে বললে তুমি কি মনে করবা না করবা, এই জন্য আমিও তো বলিনি। তাছাড়া আমার মতো এরকম জোয়ান মধ্যে একটা মেয়ে এইভাবে দিনের পর দিন বাড়িতে পড়ে আছে, আর তোমার মতো এরকম শ্বশুর থাকতে আমার এবার কষ্ট হবে কেন? তুমি আমাকে হেল্প করবা, এটা দুইজনের সমন্বয় করলেই তো দুইজনই ভালো থাকতে পারি, হ্যাঁ? হ্যাঁ, সেটা কি আর তুমি বুঝলি রে মা? তুমি তো বুঝতেই চাইছো না। বুঝলে ঠিকই, অনেক লেটে বুঝলে। ওরে বাবা, এত দীর্ঘ নিঃশ্বাস ফেলার কি আছে, হ্যাঁ? আমি কি ফুরিয়ে গেছি না দিন ফুরিয়ে গেছে? তুমি, আমি কিন্তু তোমাকে বলতেছি যে আমি রাজি, তুমি বাড়িতে আসলেই হয়। আর শোনো আব্বু, তুমি সেদিন ওই যে বারান্দায় শুয়েছিলে বর দুপুর বেলা, বাতাসে তোমার লুঙ্গি উঠে গেছিল, তোমার ওইটা অনেক বড়, একদম দাঁড় হয়েছিল। আমি এটা দেখে দারুণ খুশি হয়েছি। মনে মনে ভাবলাম যে আমার শ্বশুরের ওইটা যদি কখনো যে কোনো ভাবেই হোক আমি একটা নিতে পারতাম, আমার অনেক শান্তি হতো। জানো বউ, তোমার ছেলেরও এরকম না, তোমারটা অনেক, মানে সেই আছে, আমার সেই ভালো লাগছে জানো। বিশ্বাস করো, আমি সত্যি মন থেকে কথাটা বলছি। ও, তাই নাকি? হ্যাঁ, তাহলে চুপিয়ে চুপিয়ে তুমিও আমার মতো দেখছো? ও বাবা, দেখবো না? চোখ কি ধরে রাখার জিনিস নাকি, হ্যাঁ? চোখ কি ধরে রাখবো? সামনের বার অত সুন্দর জিনিস আর না দেখে আমি চুপ করে চলে যাই না? নিজে তো খুব ভ্যাল করে তাকিয়ে থাকো, ভালো করে দেখে নাও। আরে এভাবে বৌমাকেও ছাড়ো না, অফার করো। নিজের তখন মনে থাকে না, না? আসো লক্ষ্মী সোনা আমার, বাড়িতে তাড়াতাড়ি চলে আসো। সকালবেলা তুমি কিচ্ছু না খেয়ে একদম বাসার থেকে বের হয়েছো আমার ওই ভুলের জন্য। এই জন্য আসলে আমি তোমাকে যতক্ষণ না কাছে পাচ্ছি ততক্ষণ আসলে আমার শান্তি হচ্ছে না জানো। তুমি এরকম আমার উপর আর অভিমান করে থাকো না। দেখো, শাশুড়ি নিজে তার উপর তুমি রাগ করবা, বাড়িতে তোমার ছেলেও নিজে তার উপর রাগ করবা, বাড়িতে তো শুধু তুমি আর আমি। তো এখানে রাগের কি আছে? আমি ভুল করেছি, আমি তো তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর তুমি যেটার জন্য আমাকে মানে রাগ করছো বা অভিমান করে আসছো, আমি তো তোমাকে অলরেডি সেটা দিয়েই দিচ্ছি। কেন রে বাবা এরকম করো? আরে কত লাগবে তোমার মানে ছেলে যতদিন না আসবে কতদিন আমি তোমাকে চালিয়ে নেবো, দেখবো না শ্বশুরের কত মুরত কিভাবে আমাকে চালিয়ে নেয়। হ্যাঁ। এইভাবে বলো না বৌমা, শোনো, পুরন চালে ভাতে বাড়ে, কথাটা মাথায় রেখো। হ্যাঁ। হ্যাঁ, সে তো দেখবো নে দেখবো নে, কত তুমি, হ্যাঁ, কত ইয়ে করে পারো সেটা আমারও দেখেই ছাড়বো না। আর আমিও তো কম না, বোঝো না? আমার তো উম, ভালো কিছুই একটা দরকার, ওই যেমন তেমন ইয়ে দিয়ে হবে না। আর শোনো আব্বু, ওই তুমি সেদিন আমার ওখান থেকে ব্রাশলা নিয়ে গেছো কেন? আরে বাবা, ওইটা হাত দিয়ে নাড়ি চাড়ি দেখি আর বারবার তোমার কথাই মনে করি। কি বললে তুমি, হ্যাঁ? আব্বু, তুমি তুমি এইখানে যে দেখো আর আমার কথা মনে করো, আল্লাহ! তাহলে সরাসরি তো আমাকে বলতে পারতে। একটু ভাবে তুমি আমাকে চাইছো মনে মনে, কখনো প্রকাশ করোনি। আর হঠাৎ করে যদিও বললে সেটা আবার আমি কেনই বা এটা মনে করে বসলাম। আমার ভুল হয়েছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আর কখনো হবে না। তো এটার কি মাপ জানো? তুমি মাপ জানলে বাইরে থেকে কিনে নিয়ে আসো, শহরে আসো না কোথায়? হ্যাঁ রে বাবা, আমি তো শহরেই আসছি, সকালের নাস্তাটা শহরে এসে পরেটা আর ডিম ভাজি খেয়ে এভাবে আসি। এখন তুমি বলছো, আমি ওইটা কিনে নিয়ে আসতেছি, 1 ডজন নিয়ে আসবো তোমার জন্য, বিভিন্ন রকম কালার দেখে আমার পছন্দ মতো নিয়ে এসে নিজ হাতে কিন্তু তোমার এটা পরায় দেখবো আমি কেমন লাগে তোমারে। সুযোগ দেবা তো? হ্যাঁ, সুযোগ দেব না মানে? অবশ্যই সুযোগ দেব। তোমার এত শখের জিনিস, আর তোমাকে যদি সুযোগ না দিই, তুমি নিজ হাতে পরিয়ে একদম ফেল করে তাকিয়ে দেখবা আমাকে দেখতে কেমন লাগে। যদি তোমার মন ভরে তাহলে একদম মজা করবা, সুন্দর করে জড়িয়ে ধরে আদর করবা। কতদিন এরকম করো না তুমি? আর আমি তো এই একই অবস্থা, বুঝতে পারছো? আমার যে কি খুশি লাগতেছে আজকে, বিশ্বাস করো আব্বু, সত্যি মনে হচ্ছে আজকের দিনটা একদম নতুন।
তুমি তাড়াতাড়ি চলে আসো কিন্তু। বৌমা, আসলে কি জানো, ওই আমার 2-3 বারে হবে না। মানে আমার যত দরকার হয় অতটাই দেবা, কিন্তু তুমি না করো না, বুঝছো? ও তাই? হ্যাঁ হ্যাঁ, আমি তো রেডি। আমি কখনো তোমাকে নিষেধ করবো না বাবা। তোমার যত খুশি, যেভাবে খুশি, তুমি যে কথা বলো, তুমি যা করতে বলো, আমি তোমার কথা মতো এখন থেকে উঠবো বসবো। এখন থেকে তোমার কথাই আমি শুনবো। তুমি চিৎকার টুপুর যেভাবে পারো, বুঝতে পারছো? হ্যাঁ, যেভাবে, আমার কোনো না নেই, কারণ আমি কি কম নাকি? তুমি আমার একদম যাতা করে ফেলবা। বুঝতে পারছো? আর শোনো, আজকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো তোমাকে। অনেক দিন তোমাকে আমি আসলে সেভাবে ভালো মন্দ খাওয়াইনি গো। ফ্রিজের থেকে দেখি গোসবাই করে রান্না করে খাবো আজকে দুজনে। তারপরে খুব আনন্দ হবে, চুটিয়ে মজা হবে। কি আব্বু, হ্যাঁ? আসো আমার সোনা জান। হ্যাঁ, এই তো চলে আসবো একটু পরেই। আল্লাহ মনে হয় এতদিন পরে আমার মুখটা তুলে তাকাইছে। আমার কপালটা মনে হয় ভালো। হ্যাঁ আব্বু, তোমার কপাল তো অবশ্যই ভালো, কারণ তুমি আর আমি তো, আর তো আমার ফ্যামিলিতে কোনো সদস্যই নেই যেখানে কোনো সন্দেহ নেই, কোনো কিছু মনে করা নেই। একদম স্বাধীনভাবে চলবো। আর তুমি আর আমি চলতে চলতে যদি কিছু হয়ে যাই হবে, কোনো সমস্যা নেই। আমি এটা নেব তোমার কাছ থেকে, তুমি বিতে বানাই দিবে আমারে। না রে বাবা, তার আর দরকার নেই, একটু দেখে শুনে থাকলেই হবে। তা না হলে আমার ছেলেটা এসে আবার কৈফত চাইবে, তখন ও কৈফত দেবে কেটা? আচ্ছা শোনো, তোমার কৈফত টৈফত কিচ্ছু দেওয়া লাগবে না। আবু, ওই আসার সময় ওই প্যাকেট নিয়ে এসে তো, ঘরে কিন্তু নাই। আবার ওই সাবধানের বাইন নাই, বোঝো না? একটু সাবধানে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো আমি। আব্বু, তুমি নিয়ে এসো। আর শোনো, ওই দুইটা একটা দিন যাওয়ার পরে তোমাকে যদি আমি আসলে মন থেকে ভালো করে খুশি করতে পারি, তুমি যদি আনন্দিত হও, তাহলে কিন্তু মাঝে মধ্যে আমাকে বেড়াইতে নিয়ে যেতে হবে। বিকেলে কোথাও একটু ঘুরতে টুরতে নিয়ে গেলে, আমাকে তো নিয়ে যাওয়ার মতো কোনো লোক নাই। আসলে বাড়িতে একভাবে পড়ে থাকতে ভালো লাগে না। কোথাও একটু ঘুরে ঘাড়া দেখতে মন চাই, প্রকৃতি দেখতে ইচ্ছা করে। তুমি কি ওকে নিয়ে যাবে কোথাও? আরে বাবা, এইভাবে বলছো কেন? তুমি চাইলে তো তোমাকে নিয়ে আমি কক্সবাজার চলে যেতে পারি। কারণ শুধু আমি তোমার অপেক্ষায় আছি। তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে পারো, তোমার ওই সুন্দর ব্যবহার দিয়ে যদি আমাকে মুগ্ধ করতে পারো, আমি তোমাকে কক্সবাজার নিয়ে যেয়ে 3 দিন 4 দিন থেকে আসবো। 10, 20, 50 হাজার টাকা খরচ করতে আমার কোনো দ্বিধা নেই। শুধু আমাকে তুমি খুশি করবা, আর কিচ্ছু লাগবে না তোমার। তুমি যাবা কোথায় আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। পাগল মেয়ে। আব্বু, তুমি সত্যি বলছো? হ্যাঁ। ও মাই গড, তাহলে তো দারুণ হবে। আরে, আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করবো তোমাকে দারুণ ভাবে মজা দেব, খুব খুশি করব জানো। তুমি যাতে আমাকে নিয়ে বাইরে খুশি হয়ে ঘুরতে নিয়ে যাও। আমার জানো, শুধু বাইরের জগৎটা দেখতে ইচ্ছা করে। আর যদি কক্সবাজার নিয়ে যাও, তাহলে তো দারুণ হবে। ওখানেই ভালো একটা হোস্টেলে দুজন থাকবো, হ্যাঁ, দারুণ মজা হবে। ঘুরবো ফিরবো, আর তোমাকে ওখান থেকে খুশি করবো। হুম। তো তোমার যত খুশি, তোমার বান্দারে কি কম আছে? আমি আছি না? হ্যাঁ। আমার যে এখন কি ভালো লাগছে আব্বু তোমার এই কথাটা শুনে। কারণ ইতিপূর্বে তোমার ছেলেও কোনোদিন এইভাবে আমাকে বলেনি, কোথাও নিয়ে যেতেই চায় না। মনটা খুব খারাপ লাগে জানো। আবার এদিকে বাবা মার বাড়িতেও তো ঘন ঘন যাওয়া যায় না। ওই 3 মাস 4 মাস পরে গেলে মানুষও ভালো বলে, তাদের কাছে গেলেও একটা সম্মান। আব্বু সত্যি, আমি তোমাকে আপ্রাণ চেষ্টা করব, দারুণ ভাবে তুমি মুগ্ধ হবে। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক খুশি করব। এখন থেকে নিয়মিত ভাবে আমি যেন তোমার পরিপূর্ণভাবে আমার প্রচেষ্টাই তোমার সেবা যত্ন করতে পারি। তুমি খুশি থাকলে আমি তো অনেক কিছু পাবো তোমার কাছ থেকে, বোঝো না? এটা এটা তো আমিও বুঝি। অবশ্যই, তাহলে কিন্তু আমাকে এই অল্প দিনের মধ্যে যেতে হবে। তারপর ওখানে গেলে তো আরো ভালো হবে তোমার আর আমার। আরে ওখানে তো কোনো দেখার লোকই থাকবে না। কত সুন্দর মাস্তি করবো, ঘুরবো ফিরবো। আর রাত হলে, সন্ধ্যা হলে, হ্যাঁ, দুজন একসাথে। হ্যাঁ। হ্যাঁ গো বৌমা, তাহলে আজকের থেকে কিন্তু নাই, দুজন এক রুমেই ঘুমাবো, ঠিক আছে? তো অনেক কথাই হলো, অনেক বকবকানি করছি। ও, রাখতে চাইছেন? তো ঠিক আছে, রাখেন। ওকে, বাই। তো বন্ধুরা, আমাদের সংলাপটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।